এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এভাবে কাঁদিস না বউ, এখানটায় খুব ব্যথা হয়। অন্য হাতটা বুকের বাঁ পাশে রেখে বলে আহিয়ান। কোহিনূর কান্না থামিয়েছে, তাকিয়ে আছে আহিয়ানের দিকে। কোনো কথা না বলে আহিয়ানের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। নিজের ভাবনা সত্যি হওয়ায় কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এতদিন পরে আবার সব মান অভিমানের অবসান ঘটিয়ে নিজের ভালোবাসা মানুষটিকে কাছে পেয়ে আহিয়ানও খুশি হয়। শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে, দুজনেই পাড়ি জমায় ঘুমের রাজ্যে। আহিয়ান আজ সকাল সকাল রেডি হয়ে অফিসে এসেছে। আসার সময় আনায়াকে নাহিদের বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। অফিসে এসেও শান্তি নেই তার। আসার পর থেকেই আনোয়ার খান কথা শোনাচ্ছেন, সব কাজ পড়ে আছে, এত ক্ষতি হয়েছে। আহিয়ানের উপরে দায়িত্ব দিয়ে তিনি চিন্তায় আছেন। পালোয়ানের মতো চেহারা বানিয়ে রেখো না তো আব্বু, আমার ছেলে মেয়েরা ভয় পাবে তোমাকে দেখে। বেয়াদব ছেলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? 2 দিন পরে বাবা হবে, এখনো তোমার সুবুদ্ধি হলো না? হিহি, যখন বাবা হব তখনই সুবুদ্ধি হবে। আর শোনো আব্বু, আমি তোমাকে একটা বই কিনে দিচ্ছি, বাচ্চাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় শিখে নিও। আমার বাচ্চারা তোমার এমন কথা শুনলে ভয় পাবে। তোমার সাথে কথা বলাই বেকার, যা ইচ্ছে করো, আমি চলে যাচ্ছি। ছেলেকে রাগ দেখিয়ে আনোয়ার খান বেরিয়ে গেছেন অফিস থেকে। তিনি যেতেই অয়ন, রুহি আর নাহিদ এসে হাজির। নাহিদকে এত কাজ রেখে আসতে হয়েছে। রুহি ফোন করে বলেছে অয়নের নাকি সর্বনাশ হয়ে গিয়েছে। এমনভাবে বলেছে ভেবেছিল সত্যিই কিছু হয়েছে। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে মিথ্যা কথা বলার জন্য। রুহিকে এখন মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করছে নাহিদের। নেহাতি সে ভালো মানুষ, তাই মারেনি। আহিয়ান মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। অয়নের খুব রাগ হচ্ছে এবার। আয়ন যে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে তার সামনে, আহিয়ান কি সেটা দেখতে পারছে না? তুই কি আমাদের দেখতে পাচ্ছিস না, নাকি ইচ্ছে করেই ইগনোর করছিস? বলে দে তাহলে চলে যাই। বাংলা সিনেমার নায়িকা টাইপ ডায়লগ দেওয়া ছাড়া আর কিছু পারিস না তুই? টেনশনে আর মাথা গেছে, কি বলছে নিজে বুঝতে পারছে না। বিয়ের জন্য বউ পাচ্ছে না এই টেনশনে, নাকি অন্য কোনো আকাম করেছিস? একদম মজা করবি না তোরা। আমি সত্যি টেনশনে আছি। জীবনে প্রথমবার এক মেয়েকে পছন্দ করলাম, তার নাকি কয়দিন পর বিয়ে। এটা শুনে আমি গরম কড়াইয়া দিয়ে হাত পুড়ে যাওয়ার মতো শেখা খেয়েছি। মরলি না কেন? 40-এ খাইতাম গিয়ে। তুই আমার জন্মের শত্রু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে যদি তুই প্রথম থেকেই জানাতি তুই মিতুকে পছন্দ করিস, তাহলে এমন হতো না। ভালোই হয়েছে, তোর সাথে বিয়ে হলে মিতু শান্তিতে থাকতো না। চুপ করবি তুই? এভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমি যে নাইটকে মিথ্যে কথা বলে নিয়ে আসলাম, তার প্রতিদান দিলি? শকুনের দল, চুপ করবি তোরা? কি হয়েছে ভালো করে বল আমাকে। অয়ন এসেছিল তার সমস্যার সমাধান করতে। এখানে এসে তার 3 বন্ধুরূপী কষায় নিজেদের সাংসারিক আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। অয়ন যে এত সময় ধরে দেবদাসের মতো বসে আছে, তাকে কেউ পাত্তা দিচ্ছে না, অথচ এসেছিল তার কষ্টের কথা সবাইকে বলতে। এদের 3 জনের আলোচনায় মনে হচ্ছে অয়নের থেকে বেশি কষ্টে তারাই আছে। এই যেমন রুহিকে জায়ান সময় দেয় না, নাহিদকে তার বউ 2 পয়সার সম্মান দেয় না, সব সময় ভয়ে ভয়ে থাকে। এদিকে আহিয়ানের কাজের 13টা বেজেছে, কাজ শেষ করে কবে বইয়ের কাছে যাবে এই নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। তার বন্ধুদের দুঃখের কাহিনী শুনে অয়ন কনফিউজড, নিজের সমস্যা সমাধান করবে না এদের দুঃখে দুঃখী গলা জড়িয়ে কান্না করবে, বুঝতে পারছে না। বন্ধুদের কথা থামাতে চিৎকার দিয়ে বলে ওঠে অয়ন। মৃত্যুকে না পেলে আমি আত্মহত্যা করব। অয়নের কথা শুনে নাহিদ, রুহি আর আহিয়ান হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। এত জোরে কেউ চিল্লানি দেয়? হতচ্ছাড়া, আমরা তো এখানেই আছি, এত জোরে চিৎকার দিলি উগান্ডা থেকেও শোনা যাবে। কিভাবে আত্মহত্যা করবি? হারফিক খেয়ে? না, ইঁদুর মারার ওষুধ খাবে, ওটা খেলে কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। মজা করবি না তোরা, আমি সিরিয়াস। এত কান্নাকাটি করিস না, আমরা দায়িত্ব নিয়ে তোকে বয়স্ক টাকাওয়ালি সুন্দরী মেয়ের সাথে বিয়ে করাবো। আমার মৃত্যুকে লাগবেই, তুই কিছু কর ভাই, নাহলে আমি মরে যাব। আবার সেই বাংলা সিনেমা ডায়লগ মারছিস? আমি সত্যি সিরিয়াস। আমি আগে বাবার ডাক শুনে নেই, তারপর তোর জন্য বউ দেখে দিব। এখন বিয়ে করালে তুই যদি আমার আগে বাবা হয়ে যাস, আমি জীবন যুদ্ধে 1 ধাপ পিছিয়ে যাব। এই কেমন কথা?
তোর জন্য কি আমি আইবুড়ো হয়ে থাকবো? এটাই তো কথা। তুই ততদিন আইবুড়ো থাক, অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। আহিয়ানের কথা শুনে রুহি হাসছে। অয়ন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদের দিকে। আহিয়ান আর রুহি এই দুজন পাবনা থেকে পালিয়ে আসা রোগী। নাহিদই একমাত্র সাহায্য করতে পারবে অয়নকে। নাহিদ জানে আহিয়ানের মাথায় অন্য প্ল্যান আছে। অয়নের সামনে এসব মজা করে বলছে, তাই অয়নকে বোঝায় এসব নিয়ে এত না ভাবতে। এবার সবাই একটু সিরিয়াস হয়ে ভাবছে অয়নের বিষয়টা নিয়ে। আহিয়ান কোহিনূরের মুখে শুনেছে মৃত্যুর ফ্যামিলির বিষয়ে তারা কেউই সহজে মানবে না অয়ন আর মৃত্যুর সম্পর্কটা। তবু বন্ধুর জন্য এইটুকু করতেই হবে। আনায়া আর মৃত্যু দুজনেই চলে গেছে। কোহিনূরের মনটা খুব খারাপ। আহিয়ানও বাড়িতে নেই। কাজের সময় ফোন দিলে যদি আবার রাগ করে, এভাবে কতবার ফোন হাতে নিয়েও রেখে দিয়েছে। কোহিনূর নিচে এসেছিল তার মা আর চাচিকে কাজে সাহায্য করতে। রান্নাঘরের কাজ সামনে গিয়ে তো পুরোই অবাক কোহিনূর। নাফিসা বেগম হেসে হেসে কথা বলছেন কোহিনূরের আম্মুর সাথে। নাফিসা বেগমের মুখের এই হাসিটা কতদিন পরে দেখলো জানা নেই কোহিনূরের। শেষ কবে নাফিসা বেগম কোহিনূরের সাথে কথা বলেছিলেন এটাও মনে নেই তার। হ্যাঁ, কথা বলতেন ঠিকই, না জেনে সবসময় তার মায়ের সম্পর্কে আজে বাজে কথা বলতেন। তাই তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কোহিনূর। সবকিছু যে আবার ঠিক হবে, আহিয়ানকে ফিরে পাবে, তার আম্মুকে ফিরে পাবে, কখনোই ভাবেনি কোহিনূর। এসব এখনও কোহিনূরের কাছে স্বপ্নের মতোই লাগে। আমিনা বেগমের চোখ পড়ে তার মেয়েটার দিকে এক ধ্যানে কি যেন ভেবে চলেছে। বুঝতে পারছেন না তিনি। কি হলো মা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমিনা বেগমের কথায় নাফিসা বেগমও সেদিকে তাকান। মায়ের ডাকের কোহিনূরের ধ্যান ভাঙে। মুখে হাসি টেনে জবাব দেয় আমিনা বেগমের কথায়, কিছুই না আম্মু, আমি তোমাদের কাজে সাহায্য করতে আসলাম। তোমাকে কিছুই করতে হবে না, আমরা আসছি। কিসের জন্য? আমরা আরও বুড়ো হই, পরে তো সব তুমিই সামলাবে। নাফিসা বেগমের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকায় কোহিনূর। তার ছোট চাচি মাত্রই রান্নাঘরে এসেছেন। তার দুই যা একসাথে কাজ করেছেন। তার উপরে আবার নাফিসা বেগম কোহিনূরকে এত মায়া করে কথাটি বললেন, এটা দেখে কোহিনূরের সাথে তিনিও অবাক হয়েছেন। হাঁ করে তাকিয়ে আছেন নাফিসা বেগমের দিকে। তিনি ঠিক শুনলেন কিনা বুঝতে পারছেন না। কোহিনূরের কাছে গিয়ে চুপি চুপি বললেন, আমাকে একটা চিমটি কাটতো কহিন। কেন ছোট আম্মু, তোমাকে হঠাৎ চিমটি কাটতে যাব কেন? আস্তে কথা বল মেয়ে, আমি আসলে বুঝতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না সত্যি। কিসের কথা বলছো তুমি? ফিস ফিস করে বলে কোহিনূর। এই যে তোর মা আর শাশুড়ি এত সুন্দর করে কথা বলছে, কাজ করছে, আমার এসব দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় ছোট আম্মু, তুমি যা দেখছো আমিও তাই দেখছি। তাহলে বলছি সেটা বিশ্বাসযোগ্য? কোহিনূর আর তার ছোট চাচির ফিস ফিস করে বলা কথার আওয়াজ শুনে রাগে কটমট করে তাকিয়ে আছেন নাফিসা বেগম। কোহিনূরের কথা না শুনলেও তার ছোট জায়ের কথা ভালো করে শুনেছেন নাফিসা বেগম। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জায়ের দিকে। এত বড় সাহস, ছেলের বউয়ের কাছে তার নামে নিন্দে করছে। সেটা কি ছোট? আমাকে নিয়ে নিন্দে করছো তোমরা? নাফিসা বেগমের কথায় কোহিনূর আর চাচি দুজনে কেঁপে উঠেছেন। বাহানা দেখিয়ে তখনই চলে গেছেন কোহিনূরের চাচি। নাফিসা বেগম আবারও কোহিনূরকে বলেছেন তাকে কিছু করতে হবে না, রুমে গিয়ে বিশ্রাম নিতে। কোহিনূর অবাক হয়েছিল বটে, তবে তার ভালো লাগছে। আগেও নাফিসা বেগম কোহিনূরকে এভাবেই স্নেহ করতেন। যৌথ পরিবারে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে, এটাই তো ভালো দেখায়। কোহিনূর ফেসবুক স্ক্রল করছিল, হঠাৎই মাথায় আসে আহিয়ানের আইডিটা ঘুরে দেখবে। নাম সার্চ দিতেই আহিয়ানের আইডিটা সামনে চলে আসে। কোহিনূরের মুখে হাসি ফুটে উঠে। আইডিতে ঢুকে আহিয়ানের এত এত ছবি দেখে অবাক কোহিনূর। মেয়ে হয়ে সে নিজেও এত ছবি তোলে না। আহিয়ান এত আজারা সময় পায় কোথায়, এটাই ভাবছে। আহিয়ানের একটা পাঞ্জাবি পরা ছবি দেখে কোহিনূরের চোখ আটকে যায়। কালো রঙের পাঞ্জাবিতে আহিয়ানকে কি সুন্দর লাগছে। এই ছবিতে এত রিয়েক্ট কমেন্ট দেখেই তখনই কমেন্ট বক্সে ঢুকে কোহিনূর এমন কমেন্ট করেছে, বইয়ের আদর খেলে মানুষ 2 দিনেই কেমন সুন্দর হয়ে যায়, আমাকেও তাড়াতাড়ি বিয়ে করে সুন্দর হতে হবে। রুহি সেখানে এসে আরও কিছু কথা যুক্ত করেছে। কোহিনূরের এসব দেখে মনে হচ্ছে এটা কমেন্ট বক্স নয়, তাদের বন্ধুদের ইনবক্স। তবে রুহি আর অয়নের কথায় বেশ মজা পেয়েছে কোহিনূর। আহিয়ানের সাথে তার বন্ধুদের সুন্দর সম্পর্কটা কোহিনূরের বরাবরই ভালো লাগে। রাত 11টা বাজতে চলেছে, আহিয়ান এখনও আসছে না। কোহিনূর বারবার
ফোন দিয়েছে আসছি আসছি বলে 1 ঘন্টা হলো। ছেলেদের এই এক স্বভাব 5 মিনিটে আসছি বলে 10 মিনিট লাগাবে, এটা তার বাবাও করে। কোহিনূরের খুব ঘুম পেয়েছে, নিজেকে মনে মনে বকাবকি করছে কেন যে এত ঘুমের গাদা হয়েছে কে জানে। তবুও ঘুমাবে না, আজকে খাবার নিয়ে বসে আছে, আহিয়ান আসলেই খাবে। ঘুমাবে না বলেও সেই ঘুম চলে এসেছে, খাবার টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আহিয়ান বারবার কলিং বেল বাজাচ্ছে, কোহিনূর সেদিকে হুঁশ নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারার পা ব্যথা। অন্যদিন তো বাড়ির সদর দরজা খোলাই থাকে, আজকে এই দরজা লাগানোর মতো আকামটা তার বাবা ছাড়া আর কেউই করেনি। এটা যে তাকে শায়েস্তা করার জন্য ভালো করে বুঝতে পারছে আহিয়ান। তবে এত সময় ধরে কলিং বেল বাজাচ্ছে, বাড়ির সবাই গেল কোথায় বুঝতে পারছে না। কোহিনূরের ফোনে এত সময় ধরে ট্রাই করছে, বেজে যাচ্ছে, ধরছে না। ঘুমিয়ে পড়েছে ভেবে আর কল দেয়নি। বাধ্য হয়ে তার বাবার নাম্বারেই ফোন দিয়েছে। নাক ডেকে ঘুমোচ্ছিলেন আনোয়ার খান। ফোনে রিংটোন বাজতেই লাফ মেরে উঠেছেন। ফোনের দিকে তাকিয়ে মনে মনে আহিয়ানকে বকাবকি করছেন। এই ফোনটাই আহিয়ানই নিয়ে এসেছিল লন্ডন থেকে। এই ফোনের রিংটোনের আওয়াজ শুনলে তিনি মাঝে মধ্যে ভয় পেয়ে যান। যেমন ছেলে তেমন তার কাজকর্ম। এমন ফোন কেনার দরকার কি ছিল? নিজের ভাবনাতেই নিজে আবার বিরক্ত হন। ছেলে কি তার ফোনের ভেতরে ঢুকে দেখছিল এটা কেমন? কলটা রিসিভ করে কটমট স্বরে বলে উঠল আনোয়ার খান, হয়েছে কি তোমার এত রাতে ফোন দিয়ে আমার ঘুম ভাঙালে কেন? তোমার ঘুম পাগল বৌমা ঘুমিয়ে পড়েছে, দরজাটা খুলে দাও না সোনা ছেলে আমার। কয়টা বাজে সেই খেয়াল আছে তোমার? এত রাতে বাড়ি ফিরলে তো ঘুমাবেই। এত কথা না বলে দরজাটা খুলে দাও এসে। এই ভালো কাজের জন্য তোমাকে একটা লাল টুকটুকে নাতনি উপহার দিব। হয়েছে ওনার হাড়ে বজ্জা। ছেলে কিছু বললেই এসব কথা বলে চুপ করিয়ে দেয়। আনোয়ার খান রাগে কটমট করে উত্তর দিলেন আহিয়ানকে, অপেক্ষা করো, আসছি। তোমার জ্বালায় শান্তিতে ঘুমাতেও পারি না। আনোয়ার খান এসে দরজা খুলে দিতেই আহিয়ান তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে। আনোয়ার খান রাগে চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। আহিয়ান সেটা লক্ষ্য করেছে। এখন কথা বলে আরও রেগে যাবেন, তাই কিছু বলেনি। এত রাত করে বাড়ি ফিরে কি বোঝাতে চাইছো তুমি? এতদিনের জমানো কাজ একদিনেই শেষ করে ফেলবে? মেয়েটা কত সময় ধরে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমার সাথে সবসময় এমন করো কেন আব্বু? আমি কি তোমার কুড়িয়ে পাওয়া ছেলে? কাজ করলেও জ্বালা, না করলেও জ্বালা। আম্মু পাত্তা দেয়নি বুঝি, তাই এমন কোষ্টি আমার মতো মুখ করে রেখেছো? বেয়াদবি বন্ধ করো আহিয়ান। এত বড় ছেলে হয়ে বাবার সাথে এভাবে কথা বলছো? এত বড় ছেলেকে বকাবকি করতে তোমার খারাপ লাগে না আব্বু? যত ইচ্ছে বকাবকি করে নাও, আমার ছেলে মেয়েদের দিয়ে এর শোধ তুলব। কানে কানে বলে দিব, তোদের দাদুর অর্ধেক টাক, মাথার বাকি চুলগুলো রাখবি না। আহিয়ানের কথা শুনে আনোয়ার খান আরও রেগে গেছেন। এখন কথা বললে ছেলের কাছ থেকে আরও কত কই শুনে লজ্জায় পড়তে হবে ঠিক নেই, এই ভেবে কিছু না বলেই মনের রাগ মনে রেখে নিজের রুমে চলে গেছেন আনোয়ার খান। আহিয়ান তার বাবার দিকে তাকিয়ে হাসছে। আহিয়ান কোহিনূরের কাছে যায়, মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। আলতো করে চুমু খায় কোহিনূরের নরম তুলতুলে গালে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার ঘুমপড়িকে। এই ঘুম পাগল বউকে নিয়ে খুব সমস্যায় আছে আহিয়ান। যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো কোহিনূর এখানে আসলো কিভাবে? খাবার টেবিলেই তো বসেছিল, ঘুমালে তো সেখানে থাকার কথা, এখানে আসলো কিভাবে? পাশ ফিরে তাকালেই সোফায় বসে থাকা আহিয়ানকে দেখতে পায় কোহিনূর। ট্রি টেবিলেটিতে খাবার সাজিয়ে বসে আছে আহিয়ান। কেন যে জেগে থাকতে পারে না? কথা ছিল কোহিনূর আহিয়ানের জন্য অপেক্ষা করবে, তা না করে আহিয়ানই তার জন্য খাবার নিয়ে বসে আছে। এখন নিশ্চয়ই খায়নি কিছু। নিজের কাজে নিজেই বিরক্ত কোহিনূর। এত ঘুম আসে কোথা থেকে বুঝে পায় না। কোহিনূর উঠে পড়েছে দেখে আহিয়ান এগিয়ে আসে। যা গিয়ে মুখ ধুয়ে আয়, আমি অপেক্ষা করছি। আপনি খাননি এখনো? সুন্দরী বউকে রেখে একা একা খেতে পারি? খুব খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি যা। কোহিনূরের গিয়ে পাশে ফ্রেশ হয়ে আসে। দুজনে মিলে খাবার খেয়ে নেয়। আহিয়ান নিচে গেছে খাবারের প্লেটগুলো রেখে আসতে। এর মধ্যেই কোহিনূর ঘুমিয়ে পড়েছে। আহিয়ান খুবই হতাশ। ভেবেছিল সারা রাত বইয়ের চুমু খাবে, তা আর হলো না। আহিয়ান গিয়ে কোহিনূরকে জড়িয়ে ধরে। কোহিনূর পিট পিট করে চোখ মেলে তাকিয়েছিল আহিয়ানের উষ্ণ আলিঙ্গনে। তার বুকে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়ে। মিতুর বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আজকে শপিং করতে এসেছে কোহিনূরই। মিতুর একমাত্র বান্ধবী, তাই কোহিনূরও এসেছে। শপিং শেষ হলে আহিয়ান এসে নিয়ে যাবে তাকে। অয়ন আহিয়ানের মুখ থেকে শুনেছে মিতুরা কোথায় শপিং করতে এসেছে। শুনে আর দাঁড়ায়নি, অয়নও চলে এসেছে মিতুদের পিছু পিছু। তখন থেকে কিন্তু সামনে যাচ্ছে না। মিতু না দেখলেও কোহিনূর এটা খেয়াল করেছে। কোহিনূরের খুব খারাপ লাগছে অয়নের জন্য।
যে মিতু সবসময় হাসি হাসি করে কথা বলে সেও কেমন চুপচাপ হয়ে গেছে। কোহিনূর মিতুকে কয়েকবার বলেছে সবটা আবার ভেবে দেখতে। মিতুর এক কথা, সে মরে যাবে তবুও তার আম্মু আব্বুকে কষ্ট দেবে না। এত সময় ধরে একের পর এক শাড়ি দেখে যাচ্ছে কোহিনূর, তার একটাও পছন্দ হচ্ছে না। মিতুর কাজিনরা সব অন্যদিকে গেছে শাড়ি চয়েস করার জন্য, মিতু আর কোহিনূর রয়ে গেছে। পছন্দ কি করবে? মিতু তো সে তখন থেকে মন খারাপ করে বসে আছে। অয়ন মিতুদের পেছনেই দাঁড়িয়েছিল। কোহিনূর অয়নকে ইশারা করে হাতে থাকা শাড়িটা দেখায়, এটা মিতুর জন্য ভালো হবে কি না। অয়ন না করলেও আরেকটা দেখায়, এবারও একই কথা। অয়ন 2 আঙ্গুল উঁচিয়ে খয়েরি রঙের একটা শাড়ি দেখায় কোহিনূরকে। কোহিনূর সেটা হাতে নেয়। আসলেই শাড়িটা সুন্দর, মিতুকে মানাবে ভালো, এই শাড়িটাই প্যাক করে দিতে বলে। কোহিনূরের ফোন আসলে একটু দূরে চলে যায়। ইচ্ছে করেই গিয়েছে অয়ন যাতে এসে কথা বলতে পারে মিতুর সাথে। কোহিনূর গিয়েছে দেখে অয়ন তাড়াতাড়ি এসে মিতুর পাশে দাঁড়িয়েছে। মিতুর হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলে, মিতু আসো, আমরা পালিয়ে যাই। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? অয়নকে হঠাৎ এখানে দেখে মিতু ঘাবড়ে গেছে। অয়ন জানলো কিভাবে মিতুরা এখানে আসবে। এক ঝটকায় অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় মিতু। ভ্রু কুচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়নকে এই যখন তখন তা হাত ধরে টানাটানি করা মিতুর মোটেও ভালো লাগে না। সব সময় এভাবে হাত ধরে টানাটানি করেন কেন? হাতে তো ধরেছি, এমন করছো কেন? এমন করছি কেন মানে কেমন করছি আমি? এত মানুষের সামনে এভাবে অসভ্যতাম করলে যে কেউ এভাবে রিয়্যাক্ট করবে। তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ? আপনি আমার কাছে সবার মতোই। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? এবার অয়নের কথার কি উত্তর দেবে মিতু? শুধু অয়ন নয়, মিতু অয়নকে সমানভাবে ভালোবাসে। মিতু অয়নকে ভালোবাসে না, এত বড় মিথ্যে কথা বলবে কিভাবে? কোহিনূর আহিয়ানের সাথে কথা বলছিল, ফোনটা ব্যাগে রেখে খোলা চুলগুলো হাত খোপা করে নেয়। কোহিনূরের মনে হচ্ছে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরলেই জিহাদকে দেখতে পায়। কোহিনূর কিছুটা দূরে সরে যায়। অবাক হচ্ছে জিহাদের এমন কাজে। এতটা কাছে ঘেঁষে দাঁড়িয়েছিলই বা কেন? জিহাদকে ভালো ছেলে বলেই জানে কোহিনূর, তবে আজকের ব্যবহারটা অন্যরকম লাগলো। কোহিনূর যেতেই নিলেই জিহাদ সামনে এসে দাঁড়ায়। চলে যাচ্ছ কেন কোহিনূর? আমাকে দেখে খুশি হলে না বুঝি? তেমন কিছু নয় ভাইয়া, মিতু আমার জন্য অপেক্ষা করছে তাই চলে যাচ্ছিলাম। বুঝতে পেরেছি, তোমাকে খোলা চুলেই সুন্দর লাগে। জিহাদ কেমন করে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। জিহাদের প্রশংসায় কোহিনূরের খুশি হওয়া উচিত, কিন্তু কেমন রাগ হচ্ছে। সে একটা বিবাহিত মেয়ে, এভাবে বলবে কেন? কোহিনূরে কিছু বলতে যাবে তার আগে আহিয়ান বলে ওঠে, ওর সৌন্দর্য দেখার জন্য আমি আছি, তোমাকে এত খেয়াল রাখতে হবে না কিসে সুন্দর লাগে আর কিসে লাগে না। আহিয়ানের কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূর চমকে তাকায় সেদিকে। আহিয়ান এসে কোহিনূরের পাশে দাঁড়ায়। রাগে আহিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। কোহিনূর আঁতকে উঠেছে। এটা দেখে আনায়ার মেহেন্দির দিনের ঘটনাটা মনে পড়েছে আবারও। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি দেখে জিহাদের ফর্সা মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে। আহিয়ানের পাশে কোহিনূরকে সহ্য হচ্ছে না জিহাদের। আমি শুধুই তার সৌন্দর্যের প্রশংসা করছিলাম ব্রো। এত রাগ করছো কেন? সুন্দরকে সুন্দর বলে কি অপরাধ? আহিয়ান এবার আরও রেগে গেছে। চোয়াল দয় শক্ত করে রক্ত চক্ষু নিয়ে এগিয়ে গেছে জিহাদের দিকে। জিহাদের শার্টের কলার ধরেছে। জিহাদ ছাড়ানোর চেষ্টা করছে। শপিং মলের সকল মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। কোহিনূর এবার খুব ভয় করছে, আহিয়ানকে আটকাতে গেলে আরও সমস্যা হবে। আহিয়ান চিৎকার দিয়ে জিহাদকে বলে, একবার বলেছিস মাফ করলাম, আর বলবি না। ওর দিকে আরেকবার তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। জিহাদ আহিয়ানের কথার উত্তরে কথা বলে চলেছে। আহিয়ানের রাগ বেড়ে গিয়েছে, কয়েকটা কিল ঘুষি মেরেছে, হিসাব নেই। এদিকে অয়ন আহিয়ানকে আটকাবে কি, নিজেও এসে তাল মিলাচ্ছে আহিয়ানের সাথে। এতদিন শুধু নাহিদের কাজিন বলে কিছু বলেনি, কিন্তু এই ছেলে সহ্যে সীমা পার করে ফেলেছে। বারবার এক ভুল করছে। আহিয়ান অয়নকে উদ্দেশ্য করে বলে, এটাকে হসপিটাল পাঠিয়ে নাহিদকে খবর দিয়ে দিস। মিতু আর কোহিনূর পাশাপাশি দাঁড়িয়েছিল। এত সময় ধরে এসব দেখে যাচ্ছে কোহিনূরের। ভয়ে হাত পা কাঁপছে, কি থেকে কি হয়ে গেল এটাই ভাবছে। আহিয়ান কোনো কথা না বলে কোহিনূরের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে এসেছে। মিতু কিছু বলেনি, এমনিতেই রেগে আছে। আহিয়ান কিছু বলার সাহস পায়নি। তবে এই জিহাদ মার খেয়েছে দেখে খুশি হয়েছে। জিহাদকে মিতুর ভালো লাগতো, তবে কোহিনূর বিবাহিত জেনেও সুযোগ পেলেই কেমন পিছিয়ে পড়ে থাকে। এতে বিরক্তি চলে এসেছে এই জিহাদ ছেলেটার প্রতি। ভালোবাসায় রাগ অভিমান হয়, আবার ভেঙেও যায়। নতুন করে জাগে আশার আলো। মন কখনো মুছে ফেলে, আবার ফিরে পায় সেই ছোঁয়া।
এভাবেই চলতে থাকে ভালোবাসার অদৃশ্য খেলা। আহিয়ানে আর কোহিনূরের সম্পর্কটা এমনই, এই যে আহিয়ানি যাই হয়ে যাক কোহিনূরের উপর রাগ করে বেশি সময় থাকতে পারে না। শপিং মলের ঘটনাটার পর আহিয়ান কোনো রিয়াক্ট করেনি, বরং চুপচাপ আছে। কোহিনূরকে নিয়ে কোথাও যাচ্ছে, রেগে মেগে গাড়িতে তুলেছিল ঠিকই, কিন্তু পরে আর এ বিষয়ে একটা কথাও বলেনি। কোহিনূরও চুপচাপ বসে আছে, আহিয়ান কথা বলছে না দেখে নিজেও কিছু বলার সাহস পাচ্ছে না। আহিয়ানের এমন স্বাভাবিক আচরণে কোহিনূর তো অবাক। আহিয়ান একটা ফুচকা স্টলের সামনে এনে গাড়িটা দাঁড় করায়। ফুচকার দোকান দেখে কোহিনূর তো মহা খুশি, মনে হচ্ছিল 1 বস্তা টাকা কুড়িয়ে পেয়েছে। আহিয়ান কিছু বলার আগেই নিজে থেকেই নেমে পড়েছে। কোহিনূরের এমন বাচ্চামো দেখে আহিয়ান মনে মনে হাসছে। কোহিনূরকে বসিয়ে রেখে অন্যদিকে গিয়ে ফোনে কথা বলছে। কোহিনূরের খুব রাগ হয় তাকে রেখে কার সাথে এত ফোনে কথা বলছে আহিয়ান। চুপি চুপি গিয়ে আহিয়ানের পিছু দাঁড়ায় কার সাথে কি কথা বলছে এটা শোনার উদ্দেশ্যে। কিছু সময় দাঁড়িয়ে কথা শুনে খুব বিরক্ত হয়। অফিস ফাইল মিটিং এগুলো বারবার এগুলো নিয়েই কথা বলে যাচ্ছে। এসব শুনে কোহিনূরের কাজ নেই, যেভাবে গিয়েছিল সেভাবেই আবার চলে আসে। কোহিনূর ফুচকার প্লেট হাতে নিয়ে একের পর এক ফুচকা খেয়েই চলেছে। আহিয়ান আসলে হাসি মুখে করে, তার মুখের সামনে একটা ফুচকা ধরে আহিয়ান সেটা না করে খেয়ে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। কি হলো, খাচ্ছেন না কেন? তখন থেকে মুখের সামনে ধরে আছি। আমি এসব খাই না, অস্বাস্থ্যকর খাবার তুই পছন্দ করিস তাই নিয়ে আসলাম। ভালো খাবার আপনার হজম হয় না, আমার তো আর 1 প্লেট খেতে ইচ্ছে করছে। একদম না, নিয়ে এসেছি ঠিকই, তবে 1 প্লেটের বেশি খাবি না। কথা না শুনলে মেরে তক্তা বানাবো। কালকে না বললেন এত সুন্দরী বউকে রেখে একা খাবো না কিভাবে? তাহলে মারতে পারবেন, কলিজা কাঁপবে না? কথা দিয়ে কিভাবে ভুলাতে হয় ভালোই শিখে গেছো। আপনার কাছ থেকেই শিখেছি। কোহিনূরের কথা শুনে আহিয়ান হাসে। কে বলবে এই একটু আগেই কোহিনূরের ওপর কত রাগ হয়েছিল আহিয়ানের। আহিয়ান জানে কোহিনূর কোনো ভুল করেনি, তবুও জিহাদের সাথে কথা বলতে দেখে রেগে গিয়েছিল। পারলে মানুষের সামনে গালে থাপ্পড় বসিয়ে দিত, কোনো রকমের রাগটা কন্ট্রোল করেছে বলা চলে, না হলে আবার ভুল করে বসতো আর কোহিনূর কষ্ট পেত। এমনিতেই একবার হারাতে বসেছিল এত মায়ার সুন্দরী বউটা। আহিয়ানের আবার কোথাও রাগ করে চলে গেলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। শাপলাবিরের পাশে পাকা রাস্তা দিয়ে আহিয়ান আর কোহিনূর হেঁটে যাচ্ছে। দুপুরের পর ঝলমলে রোদে সোনালি আলো ছড়িয়ে পড়ছে পুরো বিলের ওপর। শান্ত স্নিগ্ধ বাতাস বইছে আর পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে দূর থেকে। হালকা একটুকু গরমের ছোঁয়া, কিন্তু তারপরেও সুস্থির অনুভূতি। শাপলা ফুলগুলো পানির ওপর ভাসছে, সাদা আর গোলাপি ফুলের মাঝে সূর্যের আলো পড়লে পুরো দৃশ্য যেন স্বপ্নের মতো লাগছে। কোহিনূর বারবার বিলের দিকে তাকাচ্ছে, ইচ্ছে করছে কয়েকটা শাপলা তুলে আনতে, কিন্তু আহিয়ান তাকে যেতে দেবে না। ছোটবেলায় একবার কোহিনূর পানিতে পড়ে গিয়েছিল, তখন অনেক ভয় পেয়েছিল। এই ভয়েই তার মা কখনোই তাকে পুকুরের ধারে কাছে যেতে দেয়নি। আহিয়ানও এই জন্যই এমন করছে। কোহিনূরের মনে মনে খুব রাগ হচ্ছে। সে কি ছোট বাচ্চা, পানিতে পড়ে যাওয়ার ভয়ে আহিয়ান তাকে যেতে দিচ্ছে না। আহিয়ানের অফিসে অনেক কাজ আছে, কোহিনূরের মন ভালো করার জন্য নিয়ে এসেছিল ঘুরতে। এখন মনে হচ্ছে সাথে করে এনেও বিপদে পড়েছে। কোহিনূর গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে আগে বিল থেকে শাপলা ফুল তুলবে, তারপর এখান থেকে নড়বে। অবশেষে কোহিনূরের জেদের কাছে আহিয়ান হার মেনেছে। কোহিনূর তো খুশি, তাড়াতাড়ি গিয়ে 2-3টা শাপলা তুলে হাতে নিয়েছে। কোহিনূর লক্ষ্য করে বিলের পাড়ে নৌকা আছে, আরও ছেলে মেয়েদের দেখাও যাচ্ছে নৌকায় চড়ে শাপলা তুলছে, কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। কোহিনূর তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার আহিয়ানের দিকে তাকায়। কেমন মায়া ভরা চাহনিতে তাকিয়ে আছে কোহিনূর। আহিয়ান বুঝতে পেরেছে বইয়ের মতলব। এভাবে পটাতে চাইছে তাকে, এখন আর কথা শুনবে না। রাগ দেখায়নি দেখে সাহস পেয়েছে খুব। আহিয়ান কপাল কুঁচকে বলে, নতুন কোনো ধান্দা করলে এখানে ফেলে রেখে যাব, তারপর বিলের পাশের বটগাছের ভূতের সাথে সংসার করিস। আপনার থেকে বটগাছের ভূতটাই ভালো হবে। বটগাছের ভূত কি আর আমার মতো হ্যান্ডসাম হবে? হ্যান্ডসাম হয়ে কি হবে? খচ্চর একটা। নৌকায় চড়াবেন না, তাহলে এখানে নিয়ে আসলেন কেন? কোহিনূর গাল ফুলিয়ে চলে যায় সেখান থেকে। গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে বসেছে। আহিয়ান শুধুই দেখছে বইয়ের রাগ। কি হলো কাহিনী? রাগ করার কথা ছিল কার আর করলো কে?
আজকে মিতুর বিয়ে কোহিনূরকে আগে থেকেই যেতে বলেছিল। আহিয়ান যেতে দেয়নি, এর জন্য মিতু রাগ করে কোহিনূরের সাথে কথাও বলেনি। যেতে দেয়নি বলে কোহিনূরের খুব রাগ হচ্ছে আহিয়ানের উপর। মিতুর মনের অবস্থা বুঝতে পারছে কোহিনূর। এই সময়ে মিতুকে সামলানোর জন্য কোহিনূরের মিতুর পাশে থাকা জরুরি ছিল। কতবার বলেছে যাবে আহিয়ানের সেই এক কথা, বিয়ের দিন নিজে নিয়ে যাবে, আগে যাওয়ার কোনো দরকার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল কোহিনূর। সাজগোজ সব শেষ, বিছানার উপরে কয়েকটা শাড়ি আর ড্রেস রাখা। তাকিয়ে তাকিয়ে দেখছে, তখন থেকে কি পরবে ঠিক বুঝতে পারছে না। ভেবেছিল শাড়ি পরবে, ব্লাউজ পেটিকোট পরে বসে আছে, তবে শাড়ি পরা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। সাথে আবার আহিয়ানও যাবে, শাড়ি সামলাতে না পারলে তুলকালাম কাণ্ড বাঁধাবে সেদিনের মতো। কোহিনূর দরজা বন্ধ করে রেখেছে। আহিয়ান সেই তখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার বউয়ের সাজগোজ আর শেষ হচ্ছে না। আহিয়ান বিরক্ত হয়ে দরজা বারবার ধাক্কাচ্ছে। তুই কি চেঞ্জ করছিস নাকি ঘরের দেয়ালে রং করছিস? কোহিনূর শুনতে পায় আহিয়ানের কথা। এত সময় ইচ্ছে করে দরজা আটকে রেখেছিল, এখন দেখছে না খুলে উপায় নেই। বিড়বিড় করে বলছে, এই লোক এমন কেন, শান্তিতে রেডি হতেও দেবে না। কোহিনূর গিয়ে দরজা খুলে দেয়। আহিয়ান পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোহিনূরকে এভাবে দেখে আহিয়ানের কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। আহিয়ানকে এই অবস্থা দেখে কোহিনূর নীরবে হাসছে। আহিয়ান নিজেকে স্বাভাবিক করে বলে, কি কি পড়েছিস এগুলো এত সময় ধরে দরজা লাগিয়ে? এই তো সাজগোজের নমুনা। আজকাল খুব দুষ্টু দুষ্টু কথা বলতে শিখেছিস। এরকম নির্লজ্জ স্বামী থাকলে বউয়ের কথা শিখতে সময় লাগে নাকি? ঠিক আছে, দেখাই তাহলে আমি কতটা নির্লজ্জ। এগিয়ে আসতে আসতে কথাটি বলে আহিয়ান। কোহিনূর পড়েছে মহাবিপদে। কেন আহিয়ানের সাথে শয়তানি করতে গেছিল? ভূতে পেয়েছিল নাকি তাকে? আহিয়ান যত এগোচ্ছে কোহিনূর তত পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে কখন দেয়ালের সাথে পিঠ লেগে গেছে জানা না। আহিয়ান শক্ত করে কোহিনূরের কোমর চেপে ধরে। তাদের ওষ্ঠদ্বয়ের মধ্যে ইঞ্চিক দুয়েকের দূরত্ব, সে দূরত্ব কমাতেও সময় লাগেনি আহিয়ানের, তবে ছাড়তে অনেক সময় নিয়েছে। এই সময়ে কোহিনূরের নাজেহাল অবস্থা। ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরাতে পারছে না আহিয়ানকে। কোহিনূর জোরে জোরে শ্বাস নিচ্ছে। মনে হচ্ছে আর একটু সময় এভাবে থাকলে দম আটকে মরে যেত। কোহিনূরের অবস্থা দেখে আহিয়ান হাসছে। আহিয়ানের এমন হাসি দেখে কোহিনূরের আরও রাগ হচ্ছে। সরে যান না আমার সামনে থেকে, সব সময় ভালো লাগে না এসব। ও মা, আমার কি দোষ? নিজেই তো লোভ দেখালি। কোহিনূর কিছু বলার আগেই আহিয়ান বিছানার উপরে রাখা শাড়িগুলোর মধ্যে থেকে নিজের পরনে থাকা পাঞ্জাবির কালারের সাথে ম্যাচিং করে একটা শাড়ি নিয়ে আসে। কোহিনূরকে সেটা পরিয়ে দেয়। কোহিনূর শুধু দেখে যাচ্ছে আহিয়ানের কাজ। শাড়িতে কুচি দেওয়া শেষ হলে কোহিনূরকে ধরতে বলে, হাঁটু গেড়ে বসে শাড়ির নিচের দিকের কুচিগুলো ঠিক করে দেয়। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়ে হাসছে, মনে মনে ভাবছে সত্যি সে ভাগ্যবতী। যেদিন সেদিন ঠিকই বলেছিল। সেদিন আহিয়ানের মনে কোহিনূর ছাড়া আর কেউ নেই। অন্য কাউকে কোহিনূর আহিয়ানের জীবনে আসতেও দেবে না। একবার ভুল করেছিল, আর কখনোই এমন ভুল করবে না। কনের সাজে ফুল সজ্জিত স্টেজে বসে আছে মিতু। মিতুর পরনে অয়নের পছন্দ করা সেই খয়েরি রঙের শাড়িটা। গা ভর্তি গহনা, মুখে খুব সুন্দর করে মেকআপ করা। বইয়ের সাথে মিতুকে একেবারে পরীর মতো লাগছে। এত লোকজন হই হুল্লোড়ের মাঝেও মুখ ভার করে বসে আছে মিতু। চারিদিকে তার কাজিনরা ছবি তুলতে ব্যস্ত। কোহিনূর এসেছে অনেকক্ষণ হলো। মিতু রেগেছিল তাই কথা বলেনি। কত কি বলে মিতুকে বুঝিয়েছে কোহিনূর। আসার পর থেকেই দেখে গেছে মিতু কেমন মন খারাপ করে বসে আছে। বিয়ের দিন মা বাবাকে ছেড়ে যাবে বলে সব মেয়েরাই কষ্ট পায়, কিন্তু মিতুর কষ্টের কারণ যে অন্য, এটা তো কোহিনূর জানে। মিতু এক ধ্যানে তাকিয়ে আছে। এত সময় ধরে কি দেখছে সে নিজেও জানে না। অয়নের জন্য খুব কষ্ট হচ্ছে। অয়ন যদি আরও কিছুদিন আগে মিতুকে ভালোবাসার কথাটা বলতো, তাহলে আজ সবটা অন্যরকম হতো। মিতুর চোখের সামনে বারবার অয়নের মুখটা ভেসে উঠছে। অয়নকে কষ্ট দিয়ে কি মিতু ভালো থাকতে পারবে? হঠাৎ হাতে কার স্পর্শ পেতেই মাথা ঘুরিয়ে পাশে তাকায় মিতু। চোখ মুখ ঢেকে এক বোরখা পরিহিত ভদ্রমহিলা পাশে বসে আছেন মিতুর মনে হয়েছে তার কোনো আত্মীয় হবেন। মন ভালো নেই এমনিতেও, তাই কোনো কথা না বলে আবার সামনে তাকায়। কানে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই অবাক হয়ে আবার ঘুরে তাকায় মিতু। নিজের হাতের ওপরে রাখা হাতটির দিকে তাকায়।
দেখে বুঝতে পারি এ কোনো মহিলা নয়। ছেলেরাও যায় বোরখা পরে জানাচ্ছিল না মিতুর। ফিসফিস করে কথা বলায় বুঝতে পারেনি এটা কে। তবে এখন ভালোই বুঝতে পারছে তার পাশে বসে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, আকাইম্মা অয়ন। অয়ন ছাড়া এসব আকাম কুকাম আর কারো দ্বারা করা সম্ভব নয়। মিতু চোখ গোল গোল করে তাকিয়ে আছে অয়নের দিকে। শেষমেশ কিনা এভাবে দেখতে হবে হলো অয়নকে। অয়নকে এভাবে দেখে মিতুর ঠিক কী রিয়াকশন করা উচিত বুঝতে পারছে না। পরিস্থিতি অন্যরকম হলে হয়তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেত, কিন্তু বিয়ের কোণে হয়ে এত লোকজনের সামনে হাসবে কিভাবে? অয়নের এভাবে মেয়ে সেজে বসে থাকতে খুবই অসুবিধে হচ্ছে, রাগ হচ্ছে মিতুর উপর। মিতু কি শুনতে পারছে না অয়নের কথা? তাড়াতাড়ি ওঠো মিতু, তোমার দজ্জাল বাবা এখানে আসার আগে আমাদের যেতে হবে। কোথায় যাব? আমার সাথে যাবে, আমরা বিয়ে করব। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? ওই ওজনওয়ালা লোকটার সাথে বিয়ে করো না প্লিজ, তোমাকে না পেলে আমি মরে যাব। মিতু কি বলবে কি করবে বুঝতে পারছে না। মিতুর তো ইচ্ছে করছে অয়নের সাথে চলে যেতে, কিন্তু তার বাবা মা তারা তো কষ্ট পাবে। মিতুর এক মন বলছে অয়নের সাথে যেতে, কিন্তু আরেক মন বলছে যেতে না, তার বাবা মা কষ্ট পাবে। কি করবে মিতু? তার কি অয়নের সাথে যাওয়া ঠিক হবে? মিতু দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। অয়নের সাথে যাবে কি না যাবে ভাবছে এটাই। আহিয়ান এসেই মিতুর আব্বু চাচাদের সাথে মিশে গিয়েছে, সবাইকে কাজে সাহায্য করছে। মিতুর একমাত্র বান্ধবীর স্বামী, তার উপর আবার এত মিশুক, সবাই কত কদর করছে আহিয়ানের। মিতুর আব্বু আম্মু তো আহিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। কোহিনূর একটু আগে মিতুর পাশ থেকে উঠে গিয়েছিল, এই মাত্রই আসলো। কোহিনূর খুব অবাক হচ্ছে যে মিতু সকাল থেকে গোমরা মুখ করে বসেছিল, এখন পাশে বসা থাকা মহিলার সাথে এত কথা কি বলছে। কোহিনূর মহিলাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে। বোরকা পরেছে ঠিকই, তবে লম্বা হওয়ায় পায়ের অংশ দেখা যাচ্ছে। কোহিনূর বুঝতে সমস্যা হয়নি এটা অয়ন। কোহিনূরের খুব হাসি পাচ্ছে অয়নকে এই মেয়েদের সাজে দেখে, কিন্তু এই সিরিয়াস মুহূর্তে হাসলে ঠিক হবে কি না বুঝতে পারছে না। অয়ন কোহিনূরকে চোখ দিয়ে ইশারা করে মিতুকে বোঝানোর জন্য। মিতু কিছু নিয়ে ভাবছে দেখে কোহিনূর মিতুর আরেক পাশে গিয়ে বসে। মিতু তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর বুঝতে পারে মিতুর মনের অবস্থা। তুই যদি সত্যি অয়ন ভাইয়াকে ভালোবেসে থাকিস তাহলে চলে যা মিতু। আম্মু আব্বুর কি হবে কোহিন? তারা পরে ঠিকই মেনে নেবে, কিন্তু তার যদি একবার বিয়ে হয়ে যায়, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলিস, তাহলে আর পাবি না। তুই নিজের মনের কথা শোন মিতু। মিতু চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে না কোথাও তার মা বাবা কেউ নেই, এখানে শুধুই ছোট বড় কাজিনরা রয়েছে। মিতু কি যেন ভেবে উঠে দাঁড়ায়, অয়নও সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। অয়নের মুখে এত সময়ে হাসি ফুটেছে। অয়ন আশার আলো দেখেছে, মিতু অবশ্যই তার কথা শুনবে। এর মধ্যেই কতবার কোহিনূরকে ধন্যবাদ জানিয়েছে হিসেব নেই। মিতু কিছু বলতে যাবে তার আগেই অয়ন মিতুর হাত ধরে দিয়েছে এক দৌড়। কী হয়েছে বুঝে ওঠার আগেই বিয়েবাড়ির সীমানা অতিক্রম করেছে তারা। উপস্থিত সকল মেহমান হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। কোহিনূর এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বান্ধবী বিয়ের আসর থেকে পালিয়েছে বলে কি তার কান্না করা উচিত, না পালানোর স্টাইল দেখে হাসা উচিত বুঝতে পারছে না। মিতু সবসময় বলতো তার ফিল্মি স্টাইলে বিয়ে করার খুব শখ, কেউ একজন এসে তাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাবে। মিতু সবসময় এটাই চাইতো। কোহিনূর মনে মনে হাসে, মিতুর এই ইচ্ছেটা তাহলে সত্যি হয়েছে। দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে দুজনই। অয়ন নিজের গা থেকে বোরকা খুলে ফেলে দিয়েছে। মিতু তাকিয়ে আছে তার দিকে, এখনো বুঝতে পারছে না সে কি ভুল করলো নাকি ঠিক করলো। অয়নদের পিছু পিছু আহিয়ান আর কোহিনূরও চলে এসেছে। আহিয়ান শুনেছে মিতুর বাবা অয়নদের পিছনে লোক পাঠিয়ে দিয়েছে। এখান থেকে মেইন রোডে যাওয়ার অন্য একটা শর্টকাট রাস্তা আছে, জানার সাথে সাথে আহিয়ান কোহিনূরকে নিয়ে চলে এসেছে। মিতুর বাড়িটা রাস্তাটা ছোট হওয়ায় আসার সময় গাড়িটা সেখানেই রেখে এসেছিল। আহিয়ানের তো খুব রাগ হচ্ছে অয়নের উপর, হতচ্ছাড়াটা তাকে ডুবিয়ে মারবে। যদিও কেউ বুঝেনি মিতুকে নিয়ে যে পালিয়েছে সে আহিয়ানের বন্ধু, তবুও সাবধানের মার নেই। মিতুর বাবা যেমন জানতে পারলে অয়নের সাথে আহিয়ানকেও জীবিত কবর দিতে দুবার ভাববে না। আহিয়ান এসে তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছে। আহিয়ানের পাশে বসেছে কোহিনূর। আহিয়ান এক প্রকার দৌড়েই নিয়ে এসেছে। হাঁপাচ্ছে কোহিনূর। মনে হচ্ছে অয়ন মিতু নয়, তারাই পালিয়ে এসেছে বিয়ের আসর থেকে। অয়ন গাড়িতে না উঠে এখনো দাঁড়িয়ে আছে। আহিয়ানের খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে অয়নকে মেরে এখানেই আলু ভর্তা বানিয়ে ফেলতে। অয়নের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠে আহিয়ান।
অয়ন্যার বাচ্চা, তুই কি আমাকে মেরে আমার বউকে বিধবা বানানোর চিন্তা করেছিস? তাড়াতাড়ি গাড়িতে ওঠ, পেছনে তোর পালোয়ান শ্বশুর আসছে। মিতু বাড়ির দিকে তাকিয়ে কান্না করছিল আর অয়ন মিতুকে সান্ত্বনা দেওয়ার বদলে একধানে মিতুর দিকে তাকিয়েছিল। আহিয়ানের চিল্লাচিল্লিতে ভূত দেখার মতো চমকে উঠেছে অয়ন। তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছে। মিতু গাড়িতে উঠতে চাইছিল না, এক প্রকার ঠেলে ঠুলেই গাড়িতে তুলেছে বলা চলে। অয়ন খুবই চিন্তায় পড়ে ভাবছে, এই মেয়ে আমাকে মারার প্ল্যান করেছে, তখন আবেগে ঠেলায় চলে আসলো, এখন আবার বাড়ির দিকে তাকিয়ে ফিরে যাওয়ার জন্য কান্না করছে। আহিয়ান রাগে কটমট করে তাকিয়ে আছে অয়নের দিকে। তার মাথার ছিল অন্য প্ল্যান। অয়নের আকাইম্মা বুদ্ধির জন্য সব ভেস্তে গেল। আহিয়ান রাগী চোখে বারবার ঘুরে তাকাচ্ছে অয়নের দিকে। অয়নের বলতে ইচ্ছে করছে, ভাই তোর কি হয়েছে, এমন করছিস কেন, কিন্তু বলতে পারছে না। মনে হচ্ছে কথা বললেই কারেন্টের শক খাবে। একে অপরের প্রতি ভালোবাসা সত্যি হলে যতই ঝড়ঝাপটাই আসুক, সব কিছুর পরে দুটি ভালোবাসার মানুষ একসাথেই হবে। ভালোবাসা যদি সঠিক হয় তাহলে পথের কাঁটাও নরম হয়ে যায়। যতই বাধা আসুক, দুই হৃদয়ের সম্পর্ক কখনো ভেঙে যায় না। প্রেমের শক্তি এমন, যে কোনো দূরত্ব কিংবা কঠিন সময়ও পার হয়ে যায়। মিতুর প্রতি অয়নের ভালোবাসা সত্যি ছিল বলেই অয়ন মিতুকে নিজের করে পেতে চলেছে। আহিয়ান তার গাড়িটা এনে কাজী অফিসের সামনে দাঁড় করায়। সেখানে আগে থেকে নাহিদ আর রোহি অপেক্ষা করছিল। আহিয়ান মিতুদের বাড়ি থেকে বেরোনোর সময় তাদের টেক্সট করে রেখেছিল। আহিয়ানের গাড়ি দাঁড় করাতে দেরি হয়েছে, তবে অয়নের খুশি হয়ে গাড়ি থেকে নামতে দেরি হয়নি। এত অপেক্ষার পরে মিতুকে অয়ন নিজের করে পাবে, তার খুশি দেখে কে। অয়নের ইচ্ছে করছে মিতুকে হাত ধরে গাড়ি থেকে নামাতে, কিন্তু মিতু যা মেয়ে, কখন যেন বলে উঠে অয়ন তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে নিয়ে এসেছে। মিতুর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে অয়ন, এখন হাত ধরতে চাইলে মিতু কেমন রিয়েক্ট করবে। কান্না করতে করতে মিতুর চোখ মুখ ফুলে গেছে। ভিতরে ভিতরে অনুশোচনা হচ্ছে মিতুর। তার বাবা মাকে নিশ্চয়ই অপমানিত হতে হয়েছে মিতুর। তার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে, তার বাবা যার আগে যদি মিতুর ওপর রাগ করে তার মায়ের উপর দেখায়। অয়ন, কোহিনূর সবাই গাড়ি থেকে নেমে গেছে। কোহিনূর বারবার মিতুকে ডাকছে। মিতু কোহিনূরের ডাকে সাড়া দিয়ে গাড়ি থেকে নামে। অয়ন হাসি হাসি মুখ করে মিতুর পাশে গিয়ে দাঁড়ায়। রুহি আর কোহিনূর মিতুকে বুঝিয়ে দিচ্ছে, একবার যখন চলে এসেছো সব ছেড়ে এত কান্নাকাটি না করে মানিয়ে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা গিয়েই বোঝাবে মিতুর আম্মু আব্বুকে। অয়ন আর মিতুর বিয়েটা অবশেষে সম্পন্ন হলো। কাজী সাহেব মিতুকে কবুল বলতে বললে সময় নিয়েছে অনেক। কান্নাকাটি করে ভাসিয়েছে তত সময়। কোহিনূর বান্ধবীকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। অন্যদিকে অয়নকে কবুল বলতে বললে 1 সেকেন্ডও দেরি না করে পটপট 3 কবুল বলে দিয়েছে। কাজী সাহেব হাঁ করে তাকিয়েছিলেন অয়নের দিকে। এমন তাকানো দেখে অয়ন হাসি দিয়ে বলে, কিছু মনে করবেন না, প্রথমবার বিয়ে করছি তো তাই আর কি। নাহিদও ওনাকে বলেছে অবাক না হতে। অয়নকে দেখে পাগল মনে হলেও সে আসলে পাগল নয়। অয়নের দাঁতকালীন দেখে আহিয়ান আর রুহি ভ্রু কুচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন নাহিদের পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ তার পাশাপাশি দাঁড়িয়ে থাকা আহিয়ান আর রুহির দিকে চোখ যায়। দুজনের চেহারা দেখে অয়নের বলতে ইচ্ছে করছে, আমার মুখে কি পায়খানা লাগানো আছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। আহিয়ানের ভয়ঙ্কর লোক দেখে কিছু বলার সাহস পাচ্ছে না। তার উপরে আবার আস্ত রাক্ষসী রুহি, কিছু বললেই ঘাড় মটকাবে। অয়ন বোকা বোকা চাহনিতে তাকায় তার বন্ধুদের দিকে। এবার কিছু একটা বলতেই হচ্ছে। আমি কি চুরি ডাকাতি করেছি? এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? একদম কথা বলবি না তুই, সব প্ল্যান বেচতে দিয়েছিস আমাদের। তোর কি আরেকটু সময় তর সই ছিল না? পালিয়ে নিয়ে আসতে গেলি কেন হাম্মক? আমি কত বড় একটা যুদ্ধ জয় করে এসেছি, ছেলে হয়ে মেয়ে সাজার কত কঠিন কাজ করেছি। তুই আমাকে বাহবা দিবি, তা না করে বকছিস। চুপ কর তুই। আহিয়ানের প্ল্যান ছিল অন্য কিছু। তুই এমন বোকামি করবি জানলে তোকে আটকে রাখতাম। কাউকে কিছু না জানিয়ে এমন আকাম করবি কে জানতো? তাহলে কি করতাম? ওই ওজনওয়ালা লোকটার সাথে মৃতকে সংসার করে দেখতাম। এমনটা হলে ওর বাচ্চার বাবা হওয়ার বদলে মামা হয়ে যেতাম। চুপ কর হতচ্ছাড়া, আজকে তোকে মেরে আমি জেলে যাব। তোর জন্য আমি বিয়েবাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি। মিতুর পালোয়ান বাপ যদি একবার বুঝতো তুই আকাইম্মা আমার বন্ধু, তাহলে আমাকে কেটে রান্না করে খেত। আহিয়ান আর অয়নের দিকে তেড়ে এসেছে। অয়ন ভয়ে নাহিদের পিছনে গিয়ে লুকিয়েছে। আজকে আহিয়ান ধরতে পারলে অয়নকে আর আস্ত রাখবে না। তোর কি প্ল্যান ছিল? আমাকে আগে ভাগে বলে দিলে কি আমি এসব করতাম? তুই বলার সুযোগ দিয়েছিস,
আমি ভেবেছিলাম তোর এই ওজনওয়ালা সতীনকে কিডন্যাপ করব। টাকা খাইয়ে লোকও নিয়ে গিয়েছিলাম। পরে মিতুর আব্বুকে বুঝিয়ে বলতাম তোর সম্পর্কে। ওই ছেলের জায়গায় তোর সাথে মিতুর বিয়ে হতো। যা বুঝেছি তিনি আমার কথা শুনতেন, তা আর হলো না। তুই আমার প্ল্যানে এক বালতি পানি ঢেলে দিয়েছিস। এত কিছু শুনে অয়ন কি বলবে বুঝতে পারছে না। অয়নের মনে হচ্ছিল মিতুকে হারিয়ে ফেলবে। আহিয়ানদের প্রতি বিশ্বাস রাখতে পারছিল না, তাই তো এমন কাজ করেছে। আগে আহিয়ানের এই কথাগুলো শুনলে জীবনেও এমন আকাম করতো না অয়ন। অয়নের মনে পড়ে মিতুকে কোহিনূর বুঝিয়েছিল অয়নের দোষ আছে, সাথে কোহিনূরও আছে। আহিয়ান যা বউ পাগল, এটা বললেই আর কথা বাড়াবে না। এই বুদ্ধি তোর বউয়ের ছিল, আমাকে আগেই বলেছিল। মিতু চায় তার পালিয়ে বিয়ে হোক। মিতুকে কোহিনূর না বোঝালে আমি এত দূর আসতে পারতাম না। অয়নের মুখ থেকে কথাটা শোনা মাত্রই আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় কোহিনূরের দিকে। আহিয়ানকে এভাবে তাকাতে দেখে কোহিনূর ভয়ে আঁতকে উঠেছে। এবার কি আহিয়ান সবার সামনে তাকে এই ভুলের জন্য চড় থাপ্পড় মারবে? আহিয়ান নিজের দিকে এগিয়ে আসতে দেখে কোহিনূর মাথা নুয়ে নিচের দিকে তাকিয়ে আছে। মিতু এদিকে রেগে মেগে তাকিয়ে আছে অয়নের দিকে। এই অয়ন এক নম্বরের শয়তান, কেন বলতে গেল এসব? এখন যদি কোহিনূরের সাথে আহিয়ানের ঝগড়া হয় এই নিয়ে। সবাইকে অবাক করে দিয়ে আহিয়ান সশব্দে হেসে উঠল। কোহিনূর সহ বাকিরা তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান গিয়ে কোহিনূরের পাশে দাঁড়ায়। আহিয়ান হাসছে, কারণ কোহিনূর ভয় পেয়েছে। মাঝে মধ্যে বউকে এমন ভয় দেখাতে ভালোই লাগে। আহিয়ান অয়নের দিকে তাকিয়ে বলে, প্ল্যানটা যেহেতু আমার বউয়ের, সেহেতু এখানে কোনো ভুল নেই। তুই আমার বউয়ের ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিস। এই ভুলের জন্য আজকে মিতুকে আমরা নিয়ে যাব। তোর বাসর ফাসর কিচ্ছু হবে না। আহিয়ান এভাবে পোল্টি খেলো দেখে অয়ন বোকার মতো তাকিয়ে আছে আহিয়ানের দিকে। নিজের বউয়ের বেলায় সব দোষ মাফ, আর বাকিদের শান্তি দেওয়ার ভয় দেখাবে। আহিয়ান যখন বলেছে আজকে মিতুকে নিয়েই যাবে, এত কষ্ট করে বিয়ে করলো, পালিয়ে নিয়ে আসলো, বউ ছাড়া থাকবে ভাবলেই বুকের বাপাসটা চিনচিন করে ওঠে। অয়ন আহিয়ানের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দে, ভুল হয়েছে। এভাবে ভয় দেখাস না। বউকে না পেলে মরে যাব। আমি নাদান, এসব বুঝে করিনি। হুম তুই নাদান হলে আমি এখন আম্মুর পেটে আছি। সবসময় এমন স্যাঁত করস বলে জায়ান্তরে পাত্তা দেয় না। কি বললি তুই? আজকে তোকে বাসঘরে না পাঠিয়ে পাগলা গারোতে পাঠাবো। এমন কথা বলিস না। জীবনে প্রথমবার বাসর করব। তোরা কেন আমার সুখী সংসারে আগুন দিতে চাইছিস? মিতু শুধু দেখছে এদের কাণ্ড কারখানা, কিছু বলার ভাষা নেই তার। যেমন অয়ন তেমন তার বন্ধুরা। এই তো এখন ভেবেছিল আহিয়ান মিতুর সাথে কি না কি করবে। তার ভুলের জন্য কোহিনূরকে শাস্তি পেতে হবে ভেবেই ভয়ে ভেতরটা কেঁপে উঠেছিল মিতুর। এদিকে নাহিদ খুব বিরক্ত হচ্ছে এদের কথাবার্তায়। ঘরের অফিসে বন্ধুদের সাথে কোথাও বেচারার শান্তি নেই। ভালো মানুষ হয়ে বিপদে পড়েছে খুব, আর এই আহিয়ানের সামনে থাকলে তো কিছুই বলা যায় না। ধমক দিয়ে বলে ওঠে, আমি তোর বউয়ের বড় ভাই, মুখ সামলে কথা বলবি। এদিকে নিজেও যে লজ্জা শরমের মাথাকে কত কি বলে, সে বেলায় কোনো দোষ নেই। আহিয়ানরা সবাই মিলে মিতু আর অয়নকে অয়নদের বাড়িতে নিয়ে এসেছে। অয়নের আম্মু সবটাই জানতেন, এত সময় ধরে অপেক্ষা করছেন ছেলের বউকে দেখবেন বলে। এদিকে মিতু কোহিনূরকে ছাড়ছেই না, হাত ধরে রেখেছে, বারবার বলছে আজকে এখানে থেকে যেতে, আর না হলে তাকে কোহিনূরের সাথে করে নিয়ে যেতে। কোহিনূর মিতুকে অয়নের আম্মুকে দেখিয়ে দেয়। মিতু গিয়ে তাকে সালাম করে। অয়নের আম্মু মিতুকে দেখে খুশি হয়েছেন, মনে মনে ভাবছেন এ প্রথম তার একটা ভালো কাজ করেছে। আহিয়ানরা সবাই চলে যেতে চেয়েছিল, এটা শুনে মিতু এসে কোহিনূরের পাশে দাঁড়িয়েছে। মিতু তো কোহিনূরকে ছাড়বে না। অয়নের আম্মুও বলেছেন এখন না যেতে, গাড়ি যখন সাথে আছে খেয়ে দিয়ে একেবারেই রাতে যেতে। অয়নের আম্মু বিয়েটা ভালো মনে মেনে নিয়েছেন ঠিকই। অয়নের আব্বু খুব রেগে আছেন। বিয়ে করবে ভালো কথা, এভাবে পালিয়ে নিয়ে আসার কি ছিল? তার রাগ এখানেই। অয়ন তো জানতো তার বাবা কখনোই এমন বিয়ে মেনে নেবেন না, তাই তো নিজের বন্ধুদের সাথে করে নিয়ে এসেছে। অয়নের থেকে আহিয়ানদের বেশি স্নেহ করেন অয়নের আব্বু। অনেকদিন ধরে দেখেছেন নাহিদ আহিয়ানকে তার ওপরে, আবার আহিয়ান তাদের কত বড় ব্যবসা সামলাচ্ছে। নাহিদও ভালো চাকরি করছে, অয়ন তো আকাইমা, তাই অয়নের থেকে তার বন্ধুদের বেশি ভালোবাসেন অয়নের আব্বু। তিনি প্রথমে রাগ করলেও আহিয়ানরা সবাই মিলে বুঝিয়েছে মিতুও ভালো মেয়ে, তাই তিনি আর কোনো কিছুতে আপত্তি করেননি। রাত 10টার মতো বাজে। সবার খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা। রুহি আর কোহিনূর মিতুর পাশে বসে আছে। এই অল্প সময়ে নাহিদ আহিয়ান সবাই মিলে রুমটাকে সুন্দর করে সাজিয়েছে। তারা রুমে ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে।
ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে মিতু। অচেনা অজানা জায়গায় কোহিনূর আছে বলে মিতু কিছুটা স্বস্তি পাচ্ছে। কোহিনূর চলে যাবে শুনে মিতু কান্না করে দিয়েছে। কোহিনূরের খুব কষ্ট হচ্ছে বান্ধবীকে রেখে যেতে। 2-1 দিন পরে আবার এসে দেখে যাবে এই বলে সান্ত্বনা দিয়েছে মিতুকে। কোহিনূর আর রুহি বেরিয়ে যেতেই অয়ন এসে রুমে ঢোকে। অয়ন এতটাই খুশি, মুখ থেকে হাসি সরছে না। অয়ন গিয়ে মিতুর পাশে বসে। মিতুর হাতটা ধরতেই এক ঝটকায় অয়নের হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নেয় মিতু। অয়নের হাসি মুখটা চুপসে যায়। কাহিনী কি? এমন করছে কেন মিতু? তুমি কি রাগ করেছো মিতু? রাখবো না, আপনি আমাকে ম্যানুপুলেট করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছেন। আপনি যদি বোকামিটা না করতেন তাহলে আহিয়ান ভাইয়ার সাথে আমিও আব্বুকে বুঝাতাম। এখন সব দোষ আমার। তুমি নিজেই তো আমার কথা শুনে উঠে দাঁড়ালে, আমিও সাহস পেলাম। আমি উঠে দাঁড়িয়েছিলাম, আপনি হাত ধরে ঘোড়ার মতো দৌড়াতে গেলেন কেন? সারা রাত কি এভাবে ঝগড়া কাটিয়ে দেবে? কত কষ্ট করে বিয়ে করলাম, আমার কষ্টের এই প্রতিদিন দিচ্ছ? অয়ন মিতুর দিকে এগিয়ে যাচ্ছিল। মিতু অয়নকে দিয়েছে এক ধাক্কা। আচমকা এমন ধাক্কায় অয়ন কিছুটা দূরে সরে গিয়েছে। তাকিয়ে আছে মিতুর দিকে। এই শুটকি মাছের মতো শরীরে এত শক্তি আসলো কোথা থেকে ভেবে পাচ্ছে না অয়ন। তাকিয়ে কি দেখছেন? রুম থেকে বের হন এক্ষুনি। কি বলছো তুমি? বিয়ের রাতে বউ ঘর থেকে বের করে দিয়েছে, এটা আমার বন্ধুরা দেখলে মান সম্মান যাবে। মান সম্মান আছে নাকি আপনার? যাওয়ার ভয় পাচ্ছেন? মিতুর চিল্লাচিল্লিতে অতিষ্ঠ হয়ে অয়ন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে মিতুর মুখ দেখে ভেঙচি দিয়ে বলেছে, এখন যাচ্ছি ঠিকই, আবার ফিরে আসব। ব্যাপারটা হইল এমন, হাসিনা পালায় না। যাই হোক, এটা মজা ছিল, গল্পের অংশ নয়। আহিয়ানরা সবাই অয়নের আম্মুর থেকে বিদায় নিচ্ছিল। অনেক সময় হয়েছে, তাদের এবার বাড়ি ফিরতে হবে। অয়নকে দরজা খুলে বেরোতে দেখে সবার দৃষ্টি অয়নের দিকে। আহিয়ান আর রুহি একে অপরের দিকে তাকিয়ে হাসছে। তারা ভালোই বুঝতে পারছে অয়নকে মিতু রুম থেকে বের করে দিয়েছে। আহিয়ান আর রুহি গিয়ে অয়নের পাশে দাঁড়ায়। কিরে, লাগবে নাকি হারবাল? আহিয়ান পুরো কথা শেষ করার আগেই রুহি বলে, কিস করছিস কেন? দেখছিস না বেচারার অবস্থা? টিভিতে ওই দিন বিজ্ঞাপন দেখে নোট করেছিলাম তোর জন্য, ঠিকানা মেসেজ করে দিব। সি, অশীল মেয়ে। আহিয়ানের সাথে থেকেও তুই নির্লজ্জ হয়ে গেছিস। ওহ, তোর লজ্জা করছে, বুঝতে পারছি। লজ্জা পাবি না একদম, আমরা আছি না, সব ব্যবস্থা করে দিব। অয়নের মুখের রিয়াকশন দেখার মতো ছিল। শেষমেশ কিনে এসব শুনতে হলো। তার পুরুষত্বের দিকে আঙুল তুলছে। এই হারামিরা সামনে তো এই দুই রাক্ষসীকে কিছু বলতে পারবে না। মনে মনে সখানের গালি দিয়েছে, আবার ভাবছে এসব যদি এরা দুজনই কেউ জানে তাহলে আমাকে লবণ মরিচ দিয়ে চটকিয়ে ভর্তা বানিয়ে খাবে। অয়নদের বাড়ি থেকে আসতে আসতে রাত 12টার মতো বেজে গেছে। নাহিদ গেছে রুহিকে পৌঁছে দিতে। কোহিনূর গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আহিয়ান আর ডাকিনি। আহিয়ানরা আসছে জেনে নাফিজা বেগম দরজা খোলা রেখে অপেক্ষা করছিলেন। আহিয়ান কোহিনূরকে কোলে করে তাদের রুমের দিকে নিয়ে যাচ্ছিল। কোহিনূরকে এভাবে দেখে নিয়ে যেতে নাফিজা বেগম ভেবেছেন শরীর খারাপ হয়েছে। চিন্তিত হয়ে বারবার জিজ্ঞেস করছেন, আহিয়ান, কোহিনূরের কি হয়েছে? নাফিসা বেগম আহিয়ানকে অবাক হয়নি। ইদানিং তার মায়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। খারাপ হয়নি, কিছুটা ভালোই, সবটাই ভালো। আহিয়ানের ভালো লাগছে মায়ের পরিবর্তন দেখে। হেসে উত্তর দেয়, কোহিনূরের কিছু হয়নি, ঘুমিয়ে পড়েছে, তাই বিরক্ত না করে এভাবে নিয়ে এসেছে। ছেলের কথা শুনে নাফিসা বেগমও চিন্তামুক্ত হন। চারদিকে ভোরের আলো ফুটেছে। সকাল হতেই ঘুম ভেঙে গিয়েছে কোহিনূরের। আহিয়ান ঘুমিয়ে আছে তার ছোট্ট বুকে। 2 হাত জড়িয়ে রেখেছে কোহিনূরকে। এটা নতুন কিছু নয়। কোহিনূরের প্রতিটি সকাল এভাবেই শুরু হয়। আহিয়ানের করা পাগলামির কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কোহিনূরের। কোহিনূর ভাবছে তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে থাকা পুরুষটি পুরোপুরি বশ করে নিয়েছে তাকে। তাই তো যেদিকে তাকায় শুধু আহিয়ানকে দেখতে পায়। কোহিনূর এই মানুষটাকে বড্ড ভালোবাসে। সারাটা জীবন আহিয়ানের সাথে থাকতে চায় সে। কোহিনূর আহিয়ানের মতো করেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা গুড নিউজ পায় কোহিনূর। আনায়া তাকে মেসেজ করেছে আনায়া প্রেগনেন্ট। এটা শুনে কোহিনূর তো মহা খুশি। সে খালামণি আর মামিমণি একসাথে দুটোই হতে চলেছে। এখন বাড়িতে সবাই থাকবে, তাই হাসি খুশি মুখ করে কোহিনূর বসার ঘরে যায় সবাইকে কথাটা জানানোর জন্য। সে বলার আগেই আহিয়ান এই খবরটা সবাইকে দিয়ে দিয়েছে। খানবাড়ির সবাই খুব খুশি। খবরটা পেয়ে তারা তো ঠিক করেছে আজকে আনায়াকে দেখতে যাবে।
কোহিনূর এসে আগে আনায়ার খবরটা জানতে পারেনি বলে মুখটা বেজার করে দাঁড়িয়ে আছে। কোহিনূর কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান তার কাছে যায়। কি হলো বউ, এভাবে দাঁড়িয়ে আছো যে? কেউ কিছু বলেছে? কোহিনূর উপর নিচ মাথা নাড়িয়ে জবাব দেয়, কি? কার এত বড় সাহস? কে বলেছে? কি বলেছে? কেনই বা বলেছে? একবার আমাকে নাম বলো। এত বড় সাহস কার হলো আহিয়ানের একমাত্র বউকে বকাবকি করে? আহিয়ান এত জোরেই কথাগুলো বলেছে, উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়ে আছে কি হয়েছে বোঝার জন্য। কোহিনূর এটা বলেও বিপদে পড়েছে। সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কিছুই বলেনি। আমি আনায়া আপুর বেবি হওয়ার খবরটা সবাইকে জানাতে চেয়েছিলাম, তার আগে আপনিই জানিয়ে দিয়েছেন, এজন্যই আমি রাগ করেছি। এই ব্যাপার? ঠিক আছে, তাহলে আমাদের বেবি হওয়ার খবরটা আমি কাউকে জানাবো না, তুইও জানাস। ঘরভর্তি লোকের সামনে এমন কথা শুনে কোহিনূর লজ্জা পেয়েছে, এখানে আর দাঁড়াবে না। এক মুহূর্ত দেরি না করে নিজের রুমের দিকে হাঁটা লাগিয়েছে। নাফিজা বেগম, কোহিনূরের আম্মু সহ বাকিরা এসব দেখে হাসছেন। মিতু আর অয়নের বিয়ের আজ 1 সপ্তাহ হতে চলল, তবে তাদের মধ্যকার মারামারি ঝগড়াঝাটি একটু কমেনি। যতই ঝগড়াঝাটি করুক, মিতুর প্রতি অয়নের ভালোবাসার কোনো কমতি নেই। মিতু এখন বাড়ির জন্য মন খারাপ করে বসে থাকে। যখনই অয়ন মিতুকে মন খারাপ করে বসে থাকতে দেখে, তখনই কোহিনূরকে মেসেজ করে বলে মিতুর সাথে কথা বলতে। কোহিনূরই এটা বলেছে অয়নকে। কোহিনূর ফোন দিয়ে কিছু সময় কথা বললেই মিতুর মন খারাপ উড়ে যায়। অয়ন মিতুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে একটা শপে এসেছে। শপের ছেলেটাকে এটা ওটা দিতে বলছে। কেনা শেষ, এবার চেক করে দেখছে সব কিছু নিয়েছে কিনা। কারোর গম্ভীর কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই মাথা ঘুরিয়ে তাকায় অয়ন। অয়নের ঠিক পাশে দাঁড়িয়ে আছেন মিতুর আব্বু, ওনার অপর পাশে দাঁড়িয়ে আছে 2টা ছেলে, হাতির মতো শরীর এক একজনের। অয়নের মিতুর আব্বুর দিকে তাকায়। আহিয়ান ঠিকই বলল, মিতুদের বংশ পালোয়ানের বংশ, এক একটার শরীরে 2 কেজি 200 কেজি মাংস হবে। অয়নকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিতুর আব্বু ভ্রু কুঁচকে তাকান অয়নের দিকে। অয়ন ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে প্রথমে ভেবেছিল মিতুর আব্বু তাকে চিনে ফেলেছে, পরে আবার ভাবলো চিনবে কিভাবে, সে তো মেয়ে সেজে বোরখাওয়ালি হয়ে গিয়েছিল। অয়ন শপের ছেলেটাকে টাকা দিয়ে চলে আসতে যাবে, এমন সময় মিতুর আব্বু অয়নের কাঁধে হাত রাখেন। মিতুর আব্বু চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছেন অয়নের দিকে। অয়নের হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহ ডাকছে। মিতুর আব্বু যেন তাকে চিনতে না পারেন। মিতুর আব্বু গভীর কণ্ঠে বলে ওঠেন অয়নকে, আমাকে একটা সাহায্য করবে বাবা? অয়ন ভাবছে মনে মনে, এটা তো ভালো কথা, এমন মুখ করে বলার কি আছে। অয়ন একটু চিন্তামুক্ত হয়। না, মিতুর আব্বু অয়নকে চিনতে পারেননি। অয়ন ভয়ে ভয়ে উত্তর দেয়, কি কি সাহায্য আঙ্কেল? বলুন, অবশ্যই করব। এই এলাকায় একটা ছেলে আছে, অলিউর রহমান অয়ন। তুমি কি তাকে চেনো? আমাকে বলতে পারবে তার বাড়িটা কোন দিকে? অয়ন এবার বুঝতে পারে এরা তাকেই খুঁজতে এসেছে। এই 3 হাতি সাইজের লোক যদি একবার অয়নকে ধরে তাহলে জায়গায় খেল খতম। এসব ভাবতেই অয়নের চোখের সামনে একটা দৃশ্য ফুটে ওঠে। মিতুর আব্বু অয়নকে মাথার উপর তুলে সেই লেভেলের এক আছাড় মেরেছেন। অয়ন চিৎকার দিয়ে উঠেছে। মিতুর আব্বু বুঝতে পারলেন না অয়ন এমন কেন করছেন। তোমার কি হলো ছেলে, এভাবে চিৎকার করে উঠলে যে? না, কিচ্ছু হয়নি। আমি তাকে চিনি না, কিন্তু ছেলেটাকে খুঁজছেন কেন আঙ্কেল? এই হারামির বাচ্চায় আমার ভোলাওয়ালা মেয়েকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে গেছে। একবার ছেলেটাকে হাতের কাছে পাই, কেটে কুচি কুচি করে স্যুপ বানিয়ে খাবো। মিতুর আব্বুর কথা শুনে অয়নের অন্তরাত্মা কেঁপে উঠেছে। কথাগুলো বলার সময় মিতুর আব্বুর মুখের রিয়াকশন দেখার মনে হচ্ছিল অয়নের। তিনি যাকে খুঁজছেন সে যে অয়ন, এটা জানলেই এখনই মাটিতে পুঁতে ফেলতেন। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে ভয়ের চোটে কাপড়ে চোপড়ে হিসু করে দেবে। অয়ন চলে যেতে চাইছিল, ভয়ে পা নাড়াতে পারছে না, মনে হচ্ছে কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে অয়নের পা। মিতুর আব্বু কথাটা বলে উঠলে অয়ন কেঁপে উঠে। কি হয়েছে বাবা, তুমি কি এই ছেলেটাকে চিনো? আমাকে শুধু একবার এর বাড়ি দেখিয়ে দাও, তারপরে ছেলেকে সাপের মতো পিটিয়ে আদামরা বানানো আমার দায়িত্ব। না না, আমি চিনি না। আমি এই নাম আজকে প্রথম শুনেছি। অয়ন আর দেরি করে না, ধীরে ধীরে হেঁটে মিতুর আব্বুর কাছ থেকে কিছুটা দূরে যায়। তারপর এক দৌড় দিয়েছে অয়নকে আর পায়কে।
এদিকে মিতুর আব্বু তাকিয়ে আছেন, সেদিকে মনে মনে ভাবছেন এই ছেলের কি মাথায় দোষ, কী সব বলছিল তার উপর এভাবে দৌড় লাগিয়েছে। আজকে সবাই মিলে আনায়াকে দেখতে যাবে। সকালেই কোহিনূরের বাবা আর চাচারা গিয়েছেন নাহিদদের বাসায়। এখন কোহিনূর আর আহিয়ান যাবে, সাথে অয়ন, রোহিত আছেই। কোহিনূর যাবে তাই মিতুকেও আসতে বলেছে। অয়ন যদিও না করেছিল। এমনিতেও মিতুর মনটা সবসময় খারাপ থাকে, বাড়ির জন্য চিন্তা করে। সবার সাথে থাকলে মিতুর মন ভালো থাকবে, ভালো হয়ে যাবে এই ভেবে কোহিনূর মিতুকে তাদের সাথে যেতে বলেছে। অয়নও এটা বুঝতে পেরেছে, তাই আপত্তি করেনি। কোহিনূর আজ শাড়ি পরেছে। এই শাড়িটা আহিয়ানেরই দেওয়া, হালকা গোলাপি রঙের। এই রঙটা আবার কোহিনূরের পছন্দের। আহিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। কোহিনূরের শাড়ি পরাটা আহিয়ানের কেন যেন পছন্দ হলো না। কোহিনূর শাড়ি কুচি করছিল, আহিয়ান এসে পেছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে। আহিয়ানের ঠান্ডা হাত কোহিনূরের পেট স্পর্শ করতেই কেঁপে ওঠে কোহিনূর। আহিয়ান কোহিনূরের কানের কাছে মুখ এনে বলে, শাড়িটা খুলে ড্রেস পরবি, আমি ওয়েট করছি নিচে। খুলতে যাব কেন? আমি এটা পরেই যাব। বলেছি না একবার আমার সামনে শুধু শাড়ি পরবি আর কারোর সামনে না। এমন কেন আপনি? আনায়া আপুর বাসাতে নাহিদ ভাইয়া ছাড়া আর কোনো ছেলে নেই, শাড়ি পরে গেলে কিছু হবে না। তুই থাক তাহলে, যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। ঠিক আছে সরুন, হিংসুটে একটা। তোমার ব্যাপারে আমি সবসময় হিংসুটে শোনা। আমি চাই না আমি ছাড়া আমার বউকে এমনভাবে আর কেউ দেখুক। শাড়ি পরলে কি হবে শুনি? শাড়ি সামলাতে পারিস তুই? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এমন শাড়ি পরার কোনো মানে আছে? সরুন তাহলে, চেঞ্জ করছি। কোহিনূর আহিয়ানের কথা শুনেছে ঠিকই, তবে গাল ফুলিয়ে রেখেছে। মনে মনে চাইছিল শাড়ি পরবে। বউ রাগ করেছে বুঝতে পেরে আহিয়ান কোহিনূরের 2 গালে চুমু এঁকে দেয়। রাগলেও সুন্দর লাগে, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল তোর? আহিয়ানের কথা শুনে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। কোহিনূরকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলে নিচে চলে যায় আহিয়ান। কোহিনূর এসেই আনায়াকে জড়িয়ে ধরেছে। বাড়ির সবাইকে একসাথে দেখে আনায়াও খুব খুশি হয়েছে। আনায়া, মিতু, রুহি আর রোহি কোহিনূরকে নিয়ে নিজের রুমে গিয়েছে। মিতু আসার পর থেকেই লক্ষ্য করেছে মা হতে চলেছে আনায়া, কিন্তু খুব খুশি বেশি কোহিনূর, সে খালামুনি হবে তাই। মিতু আর কোহিনূর পাশাপাশি বসেছিল, সবাই কথা বলছে। মিতু সবার কথার মধ্যেই বলে ওঠে, তুই তো খালামণি হতে চলেছিস কোহিন, আমি কোন দিন খালামণি হব? মিতুর কথা শেষ হতেই আনায়া আর রুহি একসাথে বলে, আর আমরা কোন দিন ফুপিমণি হব? আনায়াদের কথা শুনে লজ্জায় কোহিনূরের গাল লাল হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। কোহিনূরের আনায়াকে বলতে ইচ্ছে করছে, ছি আনায়া আপু, তুমি একবারই তোমার ভাইয়ের মতো হয়েছো, যখন তখন আমাকে লজ্জায় ফেলো। আহিয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে, এইমাত্র আসলো, বউকে কতক্ষণ দেখেনি। দেখতে ইচ্ছে করছিল খুব, তাই চলে এসেছে। মৃদুদের দেখে ভেবেছিল চলে যাবে। তোরা সবাই মিলে আমার বউকে লজ্জা দিচ্ছিস কেন রে? তোর বউ এত লজ্জা পাচ্ছে কেন? তোরা এখান থেকে বিদায় হয় এখন, আমি আমার বউয়ের সাথে প্রেম করব। আহিয়ান আসতেই আনায়া বেরিয়ে গেছে। আনায়া জানে তার ভাই কেমন, কি থেকে কি বলবে, তারপর লজ্জায় পড়বে। আহিয়ানের কথা শুনে কোহিনূর এখন আরও বেশি লজ্জা পাচ্ছে। মিতু এসব দেখে হাসছে। রুহি আর মিতু রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এখন তো তুই নিজেই লজ্জা দিলি। এখন লজ্জা দিয়েছি, পরে ভালোবাসা দিব। এত কথা না বলে এখান থেকে যা। রুহি মুখ ভেঙচি দেখিয়ে চলে যায়। এত বড় অপমান, রুম থেকে বের করে দিল। অয়নকে ডেকে এনে রোম্যান্সের 12টা বাজাচ্ছি দাঁড়া, এই বলে চলে যায় রুহি। মিতু শুধু ভাবছে এরা বন্ধুরা সব এমন কেন, মনে হয় মাথার তার কয়েকটা ছেঁড়া আছে। এদের মধ্যে ভালো মানুষ বলতে শুধু নাহিদই আছে। কোহিনূররা আসার পরে জিহাদ এসেছে, সাথে তার বোন আর মাও আছে। নাহিদের আম্মু যতটা ভালো আর নরম মনে, জিহাদের আম্মু তার বিপরীত। ছেলে মেয়েরা হয়েছে তেমন। এই যে জিহাদ সেদিন এত মার খেলো আহিয়ানের হাতে, তবুও শিক্ষা হয়নি। আসার পর থেকে কেমন করে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। এদিকে জিহাদের বোন তো আহিয়ানকে দেখে ফিদা, ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে একবার। আসার পর থেকে কেমন করে তাকিয়ে আছে আহিয়ানের যেদিকে যাচ্ছে, পিছু পিছু মেয়েটাও যাচ্ছে। মনে হলে সুযোগ পেলেই করে চড়ে বসবে। আহিয়ান বুঝতে পেরেছে ভালো করে এই মেয়ে গায়ে পড়া স্বভাবের। আহিয়ান এমনভাবে তাকিয়েছিল, মেয়েটা হয়তো ভয় পেয়েছে, তাই আর আহিয়ানের সামনে আসেনি। আনায়ার মুখে শুনেছে আহিয়ান বিবাহিত, এটা শুনেও একটা বড়সড় ছ্যাঁকা খেয়েছে মেয়েটা। জিহাদকে আহিয়ানকে খেয়াল করেনি। সেদিনের মারামারি ঘটনাও নাহিদ ছাড়া আর কেউ জানে না। ফোনে দরকারি কল আসায় আহিয়ান বেরিয়ে যায়। যাওয়ার আগে নাহিদ আনায়াদের বারবার বলে গিয়েছে কোহিনূরের দিকে খেয়াল রাখতে। কোহিনূরের এসব দেখে মনে হচ্ছিল সে ছোট বাচ্চা, হারিয়ে যাবে, তাই আহিয়ান
এত চিন্তা করছে। ওর বাবা চাচারা সবাই মিলে খাবার খাচ্ছেন, চেয়ার খালি আছে, তাই রুহি অয়নরাও বসে গিয়েছে। কোহিনূর চাইছিল আনায়াকে কাজে সাহায্য করতে। একমাত্র ভাইয়ের সুন্দরী বউ আনায়াকে তাকে দিয়ে কাজ করাতে পারে। আহিয়ান যদি শুনে এখানে এসে কোহিনূর কাজ করেছে, তাহলে আহিয়ান আনায়াকে জেলে পাঠাবে। আনায়ার কথা শুনে কোহিনূর হাসে। তার এখানে কোনো কাজ নেই। জানালা দিয়ে দেখতে পায় নাহিদের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কোহিনূরের খুব ইচ্ছে করছে ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আনায়াকে বললেও বেড়াতেও দিবে না, সবে মনোযোগ খাওয়ায়। তাই কোহিনূর চুপি চুপি করে হেঁটে বাগানের দিকে যায়। গোলাপ ফুলের একটা গাছে 3টি লাল গোলাপ ফুটে আছে। কোহিনূর হাত বাড়িয়ে একটা ফুল ছিঁড়ে আনে। ফুলটি নাকের কাছে নিয়ে তার গন্ধ নিচ্ছে। হঠাৎ কোহিনূরের মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলো এখানে একটা মানুষও নেই। ফুলের ভয়ে ভয়ে মাথাটা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে কোহিনূর কিছুটা পিছিয়ে যায়। আহিয়ান এসেছে সন্ধ্যার দিকে। দরজা পেরিয়ে ঘরে ঢুকে অবাক হয় আহিয়ান। রুম ভর্তি এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে নতুন জামাই, আজকে প্রথম শ্বশুরবাড়িতে এসেছে। সবার এভাবে তাকানোর মানেটা বুঝতে পারল না আহিয়ান। আহিয়ানের মনে হচ্ছে সবাই তাকে দেখে ভয় পাচ্ছে। যাওয়ার আগে দেখে গেল হই হুল্লোড় হচ্ছে, এখন সবাই এমন চুপচাপ কেন? এটা সবাই খুব ভাবাচ্ছে আহিয়ানকে। আনায়া তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। তিনি বারবার আনায়াকে শান্ত হতে বলছেন। এই সময়ে এত কান্নাকাটি আনায়ার শরীরের জন্য খারাপ হতে পারে। কান্না করতে করতে আনায়ার চোখ দুটো লাল হয়ে গেছে। আহিয়ান আনায়ার দিকে তাকায়। বোনের এমন কান্না মুখশ্রী দেখে আহিয়ানের বুকের ভেতরটা কেমন করে উঠছে। একটু আগেই তো ভালো রেখে গেল। নাহিদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে আনায়ার? আহিয়ান আনায়ার কাছে গিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আনায়া? নাহিদের সাথে ঝগড়া হয়েছে? এভাবে কান্নাকাটি করছিস কেন? আহিয়ানের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই আনায়া কেমন ভয় পেয়ে গেছে। সাথে আনোয়ার খানও। ছেলে যদি জানতে পারে কি অঘটন ঘটেছে, তাহলে কাউকে আর আস্ত রাখবে না। আনায়া মাথা তুলে তাকায় আহিয়ানের দিকে। ভয়ে ভয়ে উত্তর দেয় আহিয়ানের কথার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।